সেই রাস্তায় যদি রাতে কেউ আসে, যদি ফার্স্ট টাইমার হয়, তাহলে ডেফিনেটলি সে ভয় পাবে, ডেফিনেটলি ভয় পাবে। তো ওখানে গিয়ে গাড়ির নিচে বসে আছে, মানে জাস্ট গাড়িটা স্টার্ট করে নিচে গাড়িতেও বসে নেই, আমার হাত পা কাঁপছে লিটারেলি। এই জিনিসটা আমি ভুলতে পারি না, আমার চোখে সবসময় ভাসে। সেটাকে ভুলতে আমার অনেক দিন সময় লেগেছিল। তোমার এই ঘটনাগুলো না, মানে ঘটনাগুলো না, আই এম সো সরি, বাট এই ঘটনাটা মানে নাম্বার অফ ইভেন্টস অনেকগুলো আর কি, কিন্তু মানে একটা অদ্ভুত, মানে দিস দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ এটা না, মানে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো খাবি খাচ্ছে মাথায়, কিন্তু আবার কনফিউজডও হয়ে যাচ্ছি শুনতে শুনতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত আমাদের এই প্ল্যাটফর্ম, এই সিরিজ যার থিমটাই একটু ডার্ক। আজকে আমরা যেই ঘটনাটা শুনবো, একটাই ঘটনাটা হয়তো এপিসোডটা কম্প্যারেটিভলি একটু ছোট হবে, তবে হ্যাঁ আমি এইটা বলতে পারি যে ঘটনাটা সত্যি বেশ ক্রিপি, বেশ ডার্ক। তাই বেশি সময় না নষ্ট করে আগে এটা বলে দিই যে যারা যারা আমাদেরকে ফলো করছেন, আমাদের এই চ্যানেলটা ফলো করছেন, সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। বাট যারা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ওটা ভুলবেন না করতে। কিছুই না, যখন নাম্বারসগুলো বাড়ে তখন আমাদেরও একটা মোটিভেশন ফ্যাক্টর কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে যদি এপিসোডসগুলো ভালো লাগে তাহলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। এবার যাই হচ্ছে আমাদের স্টুডিওতে আজকে যে এসেছে, অনেক কষ্ট করে তাকে আনা হয়েছে, কারণ তার স্কেডিউলটাই এত বিজি। ইটস বিন 4 ইভেন্টস যেখানে আমরা ট্রাই করেছি ওকে আমাদের স্টুডিওতে আনার, ইনভাইট করার, বাট হয়ে ওঠেনি বিকজ অফ ওয়ার্ক স্কেডিউল যেরকম হয় আর কি। তো যাই হোক, প্রিয়ম, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছো? থ্যাংক ইউ, ভালো আছি দাদা। আজকে ফ্রি তো? একদম, আজকে ফ্রি। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব সৌভাগ্যবান যে তোমরা ডেকেছো আমাকে। তোমার ঘটনাটাই এরকম অসাধারণ। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট তুমি যখন তোমার ঘটনাটা শেয়ার করেছিলে, আমরা একটুখানি বিটস অ্যান্ড পিসেসে শুনেছিলাম, এবং ইট ওয়াজ কি বলবো, মানে এখনও আমরা যদি ভাবি তাহলে ইটস ভেরি ক্রিপি। যাই হোক, তোমার মূল বিষয়, মানে যেটা ঘটনাটাতে যাওয়ার আগে একটু উইবিট ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। ওকে, আমি প্রিয়ম অধিকারী, আমার বাড়ি শিলিগুড়িতেই। আমি গত 8 বছর ধরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে জব করছি। এখন রিসেন্টলি একটা কোম্পানিতে আছি, নিউট্রিশন ডিভিশনে কাজ করছি। বেশ। আর আজকে যে ঘটনাটা তুমি শেয়ার করবে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের দর্শকদের সঙ্গে, সেটা কি শিলিগুড়ি বেসড ঘটনা নাকি শিলিগুড়ির বাইরের? শিলিগুড়ি বেসড নয়, এটা একটা ইন্টেরিয়ার জায়গার ঘটনা। মোটামুটি এখান থেকে 40-50 কিলোমিটার দূরের একটা ঘটনা। আচ্ছা, জায়গার নাম সোনাপুর। সোনাপুরের আশেপাশে, মানে যেহেতু সোনাপুর বললাম কারণ সোনাপুর নামটাই একটু ফেমাস। আচ্ছা। আর যেই সোনাপুরের একটা গ্রাম আছে ভিতরে, হাপ্তিয়াগঞ্জ বলে একটা জায়গা। হ্যাঁ, অ্যাবসলিউটলি, আমরা সেটা জানি, মানে হাপ্তিয়াগঞ্জ নাম শুনেছি। তুমি মানে সোনাপুর, হাপ্তিয়াগঞ্জ মানে ইসলামপুর সংলগ্ন এলাকা, বর্ডার সাইডের, একদম বর্ডার সাইডের অধ্যুষিত এলাকা। আচ্ছা, ওখানকার একটা ঘটনা উত্তর দিনাজপুরের মধ্যে। উত্তর দিনাজপুরের একটা বর্ডারটা, সেটা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। বেশ, শুনি তাহলে। 2017 ঘটনা, যখন আমি একটা অন্য কোম্পানিতে কাজ করতাম। নভেম্বর-ডিসেম্বর মাস হবে। সকাল 10টার সময় কাজে বেরোতাম, বাড়িতে ফিরতে 8টা-9টা বেজে যেত। আর আমার কাজটাই ছিল বেশিরভাগ ইন্টেরিয়ার মার্কেট, রুরাল মার্কেটে কাজ করা। আচ্ছা, যত রুরাল মার্কেট আছে। এবার কোনো একটা টেরিটরি কভার করতে গেলে, টেরিটরি ইন দ্য সেন্স কোনো একটা জায়গা যদি আমি কভার করতে যাই, আমাদের ভাষায় টেরিটরি বলে কথাটাকে। আচ্ছা, সেই জায়গাটা কভার করতে গেলে আমাকে 2-3টা টেরিটরি কভার করতে হয়। যেমন সাপোজ আমার আজকে কাজের ট্যুর প্রোগ্রাম হচ্ছে চটহাটে। তো চটহাটে যদি আমি কাজ করি, শুধু চটহাটে কাজ করলে হবে না, চটহাট থেকে আরও 10-15 কিলোমিটার দূরে আরও একটা গ্রাম আছে। ওই
গ্রামটা ওই সপ্তাহের মধ্যে ক্লিয়ার করতে হবে, তাহলে আমাকে ওই দিনেই করতে হবে কাজটা। আচ্ছা আচ্ছা, মানে একদিনে আমাকে পুরো এরিয়াটাকে কভার করতে হয়, ওই পুরো বেলটাকে কভার করে আমাদের এটাই হচ্ছে আমাদের কাজের সিস্টেম ছিল, প্যাটার্ন ছিল। তো সকাল 10টার সময় কাজে বেরোলাম শিলিগুড়ি থেকে যথারীতি বাইক নিয়ে, চটহাট কাজ করলাম। চটহাটে মোটামুটি 3টার মধ্যে কাজ শেষ। আচ্ছা, এবার আমাকে সেই থেকে আরেকটা ইন্টেরিয়ার এরিয়াতে যেতে হবে, সেটাতে কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ফিরে আসতে হবে, আচ্ছা। কারণ সেটা সম্পূর্ণ বর্ডার অধ্যুষিত এরিয়া। আর জায়গাটার একটু বিবরণ দিয়ে দিচ্ছি, যেখানে আমি কাজ করতে যাব, চটহাট থেকে একটা বাঁধ, সোজাসুজি একটা বাঁধ গেছে, মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার দূরে আমার গন্তব্যস্থান। বাঁধের রাস্তা সম্পূর্ণ মাটির রাস্তা, মাটি এবং এবড়ো খেবড়ো ইটের রাস্তা, প্রচণ্ড পরিমাণে পটহোল আছে রাস্তাটিতে। আর রাস্তাটির যে বাঁধটা বললাম, সেই বাঁধের বাঁ সাইড দিয়ে একটা নদী যাচ্ছে, যেটা তিস্তা, আচ্ছা। আই থিঙ্ক তিস্তা নদী। এবং ডান সাইডটা যেটা আছে পুরোটাই জঙ্গল আর বাঁশঝাড়। ও বাবা, ঠিক আছে। দিনের বেলা সেরকম কোনো ভয় লাগে না, ইন দ্য সেন্স ভয় কেন বলছি, কারণ সেই রাস্তায় যদি রাতে কেউ আসে, যদি ফার্স্ট টাইমার হয়, তাহলে ডেফিনেটলি সে ভয় পাবে, ডেফিনেটলি ভয় পাবে। কারণ গোটা বাঁধে একটা ল্যাম্পপোস্ট নেই, একটা স্ট্রিট লাইট নেই, মানে বাঁধটা যেমন হয় গ্রামের সাইড। আচ্ছা, মোটামুটি এই স্ট্রেচটা কতখানি, মানে তোমার যে বাঁধের যে রাস্তাটা কত কিলোমিটার হবে? মোটামুটি 10-15 কিলোমিটার আছে। আর টোটাল রাস্তাটাতে কোনো লাইট নেই? কোনো লাইটই নেই। অনেকটা রাস্তা তো। হ্যাঁ, অনেকটা রাস্তা, কোনো লাইট নেই। ইভেন তোমরা যদি বার্তা দিয়ে আমি যেখানে কাজ করতে যাচ্ছি সেই জায়গা অবধি কাজ করা যায়, তারপরে একটা অন্য গ্রাম শুরু হয়ে যায়, কিন্তু সেটাতে আমি কোনোদিনও যাইনি, সেই গ্রামটিতে। আচ্ছা, ঠিক আছে। সেটা মানে বাংলাদেশের অধ্যুষিত একটা গ্রাম, বাংলাদেশের সাথে লাগোয়া একটা গ্রাম, পাশে বর্ডার আছে, বিএসএফ ক্যাম্প আছে। আচ্ছা, ঠিক আছে, ওই পারে বাংলাদেশ, কিন্তু আমার গন্তব্যস্থলটা আলাদা। তো আমি ফিরে আসি সেই বাঁধের রাস্তায়। তো 3টার সময় আমি রওনা দিলাম। গাড়ি খুব আস্তে আস্তে চালাতে হয় সেখানে, কারণ রাস্তাটা কোনোভাবেই গাড়ি জোরে চালানো যায় না। আর দ্বিতীয় কথা, আমি যে বললাম যে বাঁধটার ডান সাইডে পুরো জঙ্গল আর মাঝে মাঝে বাঁশঝাড়, আমি এই বাঁশঝাড়ের কথাই বলি, মাঝে মাঝে একটা কবরস্থানও আছে ছোট্ট, যেখানে লোকাল যদি ওখানকার কেউ মারা যায় ওখানে এসে কবর দেয়। ঠিক আছে। তো দিনের বেলাতে আমি যেহেতু অভ্যস্ত সেই জায়গাটাতে, আমার কোনো রকম কোনো ভয় লাগে না। আমি যাই, মাঝে মাঝে যেতাম, আর দিনেই ব্যাক করে আসতাম। আচ্ছা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেদিন আমার হয়ে গেছিলো সন্ধ্যা, মানে 3টার সময়। আমি অ্যাকচুয়ালি যদি আমি কাজটা আগে করতাম, 12টার সময় যদি ওখানে যেতাম, তাহলে আমি হয়তো 4টার মধ্যে ফিরে আসতে পারতাম। কিন্তু যেহেতু আমি চটহাট থেকেই 3টার সময় রওনা দিয়েছি, এবার ঠান্ডার দিন অটোমেটিক 5টা 5:30টার সময় সন্ধ্যা লেগে যায়, তো কাজ করতে সময় লাগে। তো ওখানে যেতে যেতে মোটামুটি 4টা বাজে। কাজ করলাম, রীতিমতো কাজ করার পরে ওখানে ইসলামপুরের আমার একটা বন্ধুর সাথে দেখা, যে বন্ধুরাও একই প্রফেশনেই আছে, একইভাবেই কাজ করছে। এবার ওকে দেখে আমি একটু খুশি হলাম যে যত রাতেই হোক একসাথেই যাব, 2 ভাই মিলে, কোম্পানি হয়ে যাবে, সমস্যা হবে না। এবার ও স্কুটি নিয়ে এসছে, আমি গ্ল্যামার বাইক নিয়ে গেছি। এবার ঘটনাটা হচ্ছে, আমরা দুজন মিলে একসাথেই কাজ করলাম, প্রতিটা কাউন্টারে আমরা একসাথেই কাজ করলাম, সুন্দরভাবে গল্প করলাম। করার পরে মোটামুটি তখন বাজে 6টা 6:30, তখন আমাদের কাজটা শেষ। তো 6টার সময় রীতিমতো আমি ওকে বললাম, তাহলে চল একসাথেই বেরিয়ে যাই, বাদ তো আমাদেরকে একসাথেই যেতে হবে, পার করতে হবে। তুই একটা কাজ করবি, বাদ অবধি আমরা যাই একসাথে, বাঁধের পর তুই ইসলামপুরের রাস্তায় চলে যাবি, কারণ ওর বাড়ি ছিল ইসলামপুরে, আমি চলে যাব শিলিগুড়িতে। সে মতো কাজ। এবার আমি ওকে বললাম, তোর তো স্কুটি আছে, তো একটা কাজ কর, তুই আমার পিছনে আয়, আমার যেহেতু হেডলাইটটা ভালো, আমার বাইকের হেডলাইটটা তোকে ভালো সাহায্য করবে। আর কুয়াশা, এবার একটা কথা বলছি, যখন আমরা গাড়িটা স্টার্ট করলাম, যখন আমরা ওই জায়গাটা থেকে বাঁধে উঠলাম, মানে জায়গাটা কীরকম, একটা বাঁধ যাচ্ছে, বাঁধের সাইডে একটু নেমে গেলেই সেই মার্কেটটা, যেই মার্কেটে আমি কাজ করেছি, মানে একটা ঢালু মার্কেট থেকে বাঁধে উঠলাম গাড়ি নিয়ে ওঠার পরে বিশ্বাস করবে না তোমরা, 5 মিটারও দেখা যাচ্ছে না, এত কুয়াশাচ্ছন্ন, 5 মিটারও দেখা যাচ্ছে না। আমার যে গাড়ির হলুদ, হ্যাঁ ডেন্স প্রচণ্ড। আর যেহেতু পাশে নদী, আগেই বলেছি, যেখানে নদী থাকে সেখানে কুয়াশার পরিমাণটাও বেশি হয়। এবার যতটুকু আলো আমার হলুদ কালারের যে হেডলাইটটা সেটাতেই দেখা যাচ্ছে, ওর যে স্কুটির সাদা লাইটটা সেটাতেও কিছুই দেখতে পাচ্ছে না। তো আমি ওকে বললাম পিছনে আয়, আমি আগে যাচ্ছি। তো যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি।
মোটামুটি আমাদের মধ্যে ডিস্টেন্স 5-6 মিটারের। আমি 5 মিটার আগে যাচ্ছি, ও আমার পিছন পিছন আসছে। এবার প্রথমে বলেছি প্রচণ্ড পরিমাণে পট হোল আছে, আর বাঁধের মধ্যে কিছু কার্ভওয়ে আছে। কার্ভওয়ে মানে মাটির কার্ভওয়ে, উঁচু নিচু। আচ্ছা, হ্যাঁ, কিছু দূর যাওয়ার পর 4-5টা আছে এই 10-15 কিলোমিটার রাস্তার মধ্যে। তো ফার্স্ট এই কার্ভে কথাটা যে বললে, মানে ওই যে এরকম করে ওঠে যে এরকম টাইপের। এক্স্যাক্টলি। তো এই কার্ভওয়েটা, ফার্স্ট কার্ভওয়ে যখন আমি পার হলাম, পার হওয়ার পরে পিছন দিকে তাকালাম, দেখি কি আমার পিছনে কোনো লাইট দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, অথবা ও খুব আস্তে আস্তে আসছে। তো মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি দাঁড়িয়ে আছি, কিন্তু পিছনে কেউ নেই দেখে আমি ভাবলাম যে গিয়ে দেখি হয়তো ধীরে ধীরে আসছে গাড়িটা, স্কুটি। গেলাম, আস্তে আস্তে গেলাম, আমিও কার্ভওয়েটা পার করলাম। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখি স্কুটিতে ছেলেটা বসে আছে, মানে আমার বন্ধুটা স্কুটিতে বসে আছে রাস্তার সাইডে, মাথাটা নিচু করে। তো আমি ওকে গিয়ে বললাম একটাই কথা, যে এত রাতে এখানে বসে আছিস কেন? ও বলছে যে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, গাড়িটা স্টার্ট হচ্ছে না। খারাপ হয়ে গেছে গাড়িটা, স্টার্ট হচ্ছে না ওর। এবার একটা জিনিস ভাবো দাদা, মোটামুটি শীতের রাত, অত রাত্রেবেলা ভয় তো লাগছে। প্রথমেই বলেছিলাম যে একটা লাইটও নেই, শুধু আমার লাইটের ভরসায় যাচ্ছিলাম আমি, আমার বাইকের লাইটের। তো আমি ওই পরিস্থিতিতে, যেই পরিস্থিতি ছিল, যখন ভাবছিলাম যে এই বাতটা পার হয়ে গেলে আমি একটা লাইটে যাব, আমার সমস্যা নেই, কিন্তু অন্ধকার রাস্তায় কেউ নেই, একটা মানুষ নেই, একটা গাড়ি নেই। ওখানে একটা ছেলে বসে আছে একটা গাড়ির উপরে। আমি গিয়ে ওকে বলছি যে কি হচ্ছে, ও মাথা নিচু করে বলছে যে হচ্ছে গাড়িটা অনেকক্ষণ ধরে স্টার্ট করার চেষ্টা করছি, স্টার্ট হচ্ছে না। হয়তো তোমাদের লাইটের মধ্যে মনে হচ্ছে ব্যাপারটা খুব ইজি, বাট একদমই তাই। মানে অ্যাম্বিয়েন্সটাই যেরকম আর কি, তুমি যেটা বললে যে একদিকে জঙ্গল, একদিকে নদী, একদম হ্যাঁ, কুয়াশায় আচ্ছন্ন, হ্যাঁ, মানে সাংঘাতিক একটা ব্যাপার। এইটা তো খুব সাংঘাতিক না? আর এতখানিটা ডিস্টেন্সটা তো অনেকখানিটা না, 15 কিলোমিটার, মানে প্রচুর রাস্তা, 10 থেকে 15 কিলোমিটার। তো আমি চেষ্টা করলাম, আমি নিজের থেকে চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে গাড়িটা স্টার্ট করার, কিন্তু স্টার্ট হলো না। এবার আমি ওকে বললাম যে তুই আমার বাইকে বস, আমরা যাই মেন মার্কেটে যাই, ওখানে কোনো মেকানিক্স পাবো, মেকানিককে নিয়ে আসবো। ও বলছে যে আমি গাড়ি ছেড়ে যাব না, তুমি যাও, আমি ধীরে ধীরে যাচ্ছি, গিয়ে যদি মেকানিক পাও। এবার আমি ওর সাথে আসলাম, একসাথে কাজ করলাম। আমার একটা উচিত যে এত রাত্রেবেলা ওকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। অ্যাবসলিউটলি। তো আমি ওকে রীতিমতো জোর করেই বসালাম, যে বললাম যে এত ফাঁকা জায়গায় তোর গাড়ির কিচ্ছু হবে না ভাই, তুই বস গাড়িতে, আমরা কিছু না কিছু ব্যবস্থা করছি, এখান থেকে বেরোই। আমি ওকে উঠালাম গাড়িতে। স্বাভাবিক ব্যাপার, অত রাত্রেবেলা এতবার করে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করেছি, আমি ঘেমে গেছি। সামনে কুয়াশা, ঠান্ডার মধ্যে আমি ঘামছি লিটারালি। কেন ঘামছি, আমার সাবকনসিয়াস মাইন্ডে কী যাচ্ছে আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে একটা ভীতি কাজ করছে যে কোনোদিনও এই ঘটনা হয়নি আমার সাথে, যে এত রাত্রেবেলা একটা ছেলে, স্কুটি খারাপ হয়ে গেছে। এই জিনিসটা আমার সাবকনসিয়াস মাইন্ডে আসছে, যে একটা ছেলে বসে আছে একটা বাঁধের উপরে, গাড়ির উপরে। মানে সবচেয়ে বেশি খটকা লাগালো সেই জায়গায় যখন ও আমার গাড়িতে বসলো। এবার কি হয়, কেউ যদি তোমার গাড়ির পিছনে বসে, হালকা গাড়িটা ওয়েটটা বেড়ে যায়, তাই তো? অ্যাবসলিউটলি। কিন্তু আমি কোনো ওয়েট ফিল করতে পারলাম না যে পিছনে আমার কেউ বসলো। একটা মোটামুটি 5 ফিট 9 বা 10 হাইটের একটা ছেলে যখন তোমার গাড়ির পিছনে বসবে তোমার ঘাটটা ধরে, তখন মনে হবে না কেউ একজন বসলো পিছনে? অ্যাবসলিউটলি। এবার আমি কোনো ওয়েট ফিল করিনি, সত্যি কথা, আমি কোনো ওয়েট ফিল করিনি যে পিছনে বসছে, কিন্তু আমি সেটাকে ইগনোর করেছি ব্যাপারটাকে। আমার তখন মাথার মধ্যে একটাই টেনশন যে আমি এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আগাচ্ছি, ধীরে ধীরে আগাচ্ছি। ইভেন কি আমি পিছনে একবার তাকিয়েও দেখিনি যে পিছনে কেউ বসে আছে কিনা, কারণ স্বাভাবিক ব্যাপার, কাউকে আমি যদি পিছনে বসাই সে অবশ্যই থাকবে, একদমই মানে নর্মাল ব্যাপার, একদম নর্মালি দেখেছি ব্যাপারটা। হয়তো আমি ভেবেছিলাম যে আমি হয়তো ঘেমে গেছি, হয়তো আমি টেনশনে আছি, হয়তো এই জন্য আমি কিছু ফিল করিনি, ওই জিনিসটা মাথায় আসেনি সেরকম। কিন্তু আমার কীভাবে বোঝাতে পারছি না হয়তো তোমাদেরকে ব্যাপারটা, যে আমি বোঝাতে চাচ্ছি যে কেউ যদি পিছনে বসে, কেউ যদি একজন পিলিয়ন রাইডার যদি পিছনে থাকে, সেটা যারা বাইক স্কুটার চালায় তারা ডেফিনেটলি জানে যে একটা হেভিনেস, একটা ওয়েট একটু হলেও বেড়ে যায়। এবং কিন্তু সেই জায়গায় আমি সেটাকে ইগনোর করেছি শুধুমাত্র। মাথায় এসছে পিছনে কেউ বসলো কি বসলো না, মাথায় কেউ মানে মাথায় এটা এসেছিল যে পিছনে কেউ বসলো না, কিন্তু আমি সেটাকে ইগনোর করে গাড়ি আগালাম। আচ্ছা
আচ্ছা আমার সাবকনসিয়াস মাইন্ডে সেটা আসেনি। তো কিছু দূর যাওয়ার পরে সেই আবার কার্ভওয়েটা আসলো, কার্ভওয়েটা পার করলাম, জাস্ট পার করব এরকম অবস্থাতে আমার সাথে একটা বিভৎস মানে ঘটনা ঘটে যায়। হঠাৎ করে দেখি কি আমার সামনে একটা আবছায়া মূর্তির মতো চলে আসে গাড়ির সামনে, একদম এক্স্যাক্ট সামনে গাড়ির। জাস্ট কার্ভওয়েটাকে পার করলাম, দেখি একটা আবছায়া মূর্তির মতো আছে। আমি ব্রেক কন্ট্রোল করতে পারিনি, গাড়িটা ওর উপর দিয়ে উঠিয়ে দিয়েছি। এবার কারোর সাথে ধাক্কা লাগলে কি হবে, গাড়িটা কেঁপে যাবে বা আমার গাড়ি পড়ে যাব, মনে হলো আমি তার উপর দিয়ে চালিয়ে দিলাম গাড়িটা, জাস্ট একটা ছায়ার উপর দিয়ে চালিয়ে দিলাম। কিন্তু আমি 100% শিওর এটা একটা ছায়া ছিল, ওটা আমার কোনো মাইন্ডের মানে কোনো বুঝতে পেরেছি, মাইন্ডের কোনো মানে মানে এরকম কোনো ভুল নয়, ওটা ভুল নয়, yes. অ্যাবসলিউটলি কেউ মানে কোন কিছু একটা কেউ একজন দাঁড়িয়ে আছে, মানুষেরই ছায়া। মানুষেরই ছায়া। এবার অন্ধকারে ছায়া মূর্তি, নট আ শ্যাডো বাট ছায়া মূর্তি। অন্ধকার রাস্তা, শুধু একটা হলুদ কালারের হেডলাইট জ্বলছে। জাস্ট সাপোজ তোমরা একটা ইমাজিন করো, একটা রাস্তার মধ্যে, বাঁধের মধ্যে ইটের রাস্তা, তুমি গাড়িটা তুললে, জাস্ট উঠলো গাড়িটা বাদ থেকে, কার্ভওয়ে থেকে ওঠার পরে সামনে একজনের ছায়া মূর্তি, তুমি জাস্ট তার উপর দিয়ে চলে গেলে গাড়িটা নিয়ে, জাস্ট ধোঁয়ার মধ্যে দিয়ে চলে যাও, ধোঁয়ার মধ্যে দিয়ে যেমন যাওয়া। এবার তোমরা হয়তো বলতে পারো যে তুমি হয়তো ভুল ভেবেছো, ভুল দেখেছো, কিন্তু ভুল ভেবে থাকলে বা ভুল দেখে থাকলে সেই সময় আমি দাঁড়াবো না, দাঁড়িয়ে আমি পিছনে তাকাচ্ছি কারো লাগলো কিনা, এবার লাগলো কিনা। এবার এবার মানে এবার ঘুরলো আমার মাইন্ডটা, ঘুরলো কখন, যখন এই ধাক্কাটা লাগলো, আমি যখন আমার গাড়ির ডিসব্যালেন্স হলো না, কিচ্ছু হলো না, কিন্তু আমি যখন ব্রেক মেরে দাঁড়ালাম, যখন আমি অতনুর দিকে তাকাচ্ছি, মানে ছেলেটার দিকে যখন আমি তাকাচ্ছি, দেখি পিছনে কেউ বসে নেই। তোমার না, তোমার ফিলটা কেমন হবে? আমার ফিলটাও সেই ছিল, আমার গাড়ির পিছনে কেউ বসেছিল না। তুমি ভাবো একটা অন্ধকার বাঁধের রাস্তাতে আমি পিছনে তাকাচ্ছি, আমার গাড়ির পিছনে কেউ বসে নেই। সেই জিনিস দেখে আমি প্রচণ্ড পরিমাণে ঘামছি। আমি ভাবছি আমি কোথায় চলে আসলাম, বা কি হচ্ছে আমার সাথে, কি হচ্ছে আমার সাথে, মানে আমার মধ্যে আর কিছু ছিল না। Yes, যে আমি একটা ছেলেকে কিছুক্ষণ আগে আমার গাড়িতে তুললাম, ছেলেটাকে নিয়ে আসলাম, একজনকে ধাক্কা মারলাম, কিন্তু সবই অদ্ভুত ধরনের জিনিস হচ্ছে। আমার সাথে হ্যালুসিনেট হচ্ছে অ্যাকচুয়ালি। আমি টোটাল ব্যাপারটাই এখনো পর্যন্ত অদ্ভুতই হচ্ছে, কারণ বাঁধের ওইখানে স্কুটারটা খারাপ হয়ে গেল, তুমি স্টার্ট করার চেষ্টা করলে, ওকে বসালে, ওই কার্ভ ডাউন ইয়ের থেকে যখন উঠলে তখন সামনে একটা কিছু চলে আসলো, সেটার উপর দিয়ে তুমি চলে গেলে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ নেই, এবং পেছনে ঘুরে দেখছো যে তোমার ওই কলিগও নেই, কেউ নেই। এবার কথাটা বলতে আমার ঘুসবাম্পস হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, হয়তো তোমরা ভাববে যে এখনকার দিনে মানে এইসব, কিন্তু ব্যাপারটা 2017 সালের ঘটনা বলছি আমি। যেই জায়গাটার কথা বলছি সেই জায়গাটাতে একটা লাইট ছিল না। কেন বারবার করে এই লাইটের কথাটা আসছে, কারণ লাইটে মানুষের ভয় কমে, তো লাইট সবটা পরিষ্কার করে দেয় না একদম। আমি 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 স্পিচলেস ছিলাম সেই টাইমটাতে। আমি কিচ্ছু করিনি, গাড়িটা স্টার্ট করলাম, স্টার্ট করে সেই বাঁধ থেকে বেরোলাম, বেরিয়ে একটা লাইটের নিচে গেলাম, নিয়ে কিছুক্ষণ ধরে বসে থাকলাম গাড়ির মধ্যে। মানে সেটা কি ওই লোকালয়ে যেখানে আমার যাওয়ার কথা ছিল, যেখান থেকে আমরা দুজন ডিভাইড করে যেতাম, একজন ইসলামপুরে চলে যেত, আমি শিলিগুড়ি চলে আসতাম। তো ওখানে গিয়ে গাড়ির নিচে বসে আছি, মানে জাস্ট গাড়িটা স্টার্ট করে নিচে, গাড়িতেও বসে নেই, আমার হাত পা কাঁপছে লিটারেলি। বসার পরেই প্রথমে এই ফোনটা বের করলাম, ফোন বের করে আমি অতনুকে 3-4 বার ফোন করার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক ছিল না, কোনোভাবেই ফোনটা লাগলো না। আশেপাশের কিছু লোকজন ছিল, তাদেরকে আমি বিস্তারিতভাবে বললাম, যারা আমাকে এসে জিজ্ঞেস করলো কেন নিচে বসে আছো, নানা রকম কোশ্চেন যেটা হয়। আমি ঘামছি, এই শীতের দিনেও আমি ঘামছি রাত্রেবেলা। তো আমাকে এই কথাটা জিজ্ঞেস করার পরে আমি বললাম যে আমার বন্ধু পিছনে ছিল গাড়ির পিছনে, কিন্তু এই মুহূর্তে আমি পাচ্ছি না, কিন্তু আমি ছায়ামূর্তির ব্যাপারে কোনো ঘটনা বলিনি। আচ্ছা আচ্ছা, আমি শুধুমাত্র ছেলেটার জন্য এত কনসার্ন ছিলাম, আমার বন্ধুটার জন্য কনসার্ন ছিলাম, জন্য আমি বললাম যে আমার সাথে চলুন, এই এরিয়াটাতে যাই। আচ্ছা, মানে কিন্তু এই ছায়ামূর্তির কথাটা যে তুমি ওনাদেরকে বললে না, হ্যাঁ, সেটাও কি কোনো স্পেসিফিক রিজন? আমি তখনও বলিনি ঘটনাটা, সত্যি কথা কি আমি তখনও বলিনি, কারণ হতে পারে যে ওরা বিশ্বাস নাও করতে পারে, অথবা ওরা নাও আসতে পারে। আচ্ছা 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 আচ্ছা, কারেক্ট। হয়তো বললো যে একটা ভয়ের বিষয় আছে, নাও আসতে পারে। আমার মাথায় শুধুমাত্র একটা জিনিস চলছিল যে আমি ছেলেটা কোথায় গেল। তো রীতিমতো আমি ওদের সাথে গেলাম, ওরাও বাইক নিয়েই গেল।
এবার ওখানে গিয়ে যখন যেখানে ওর গাড়িটা খারাপ হয়েছিল কার্বোহেটা পার হয়ে, সেখানে ওর কোনো স্কুটি ছিল না। আশ্চর্য নেই? না, কোনো রকম ওর কোনো স্কুটি নেই, ও নেই। এবার আমি ভাবছি যে এখানে তো ঠিক করলাম, হ্যালো ঠিক আছে, আমি ওদেরকে বললাম যে আমি যেখানে কাজ করেছি সেইখানে যাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে গিয়ে আমি স্তম্ভিত, ওখানে গিয়ে আমাকে রীতিমতো বকা দিচ্ছে। কে? ছেলেটা ওখানে বসে আছে লিটারালি 6:30 থেকে 8টা পর্যন্ত। ইভেন আমি ছেলেটাকে এটা বলে গেছি যে আমি একটু বাথরুমে যাচ্ছি, আমরা একসাথেই বের হবো। কিন্তু আমার স্পষ্ট মনে আছে ও আমাকে বলল, তাহলে দাদা একসাথে যাই, তুমি আগে আগে থাকো, আমি পিছনে পিছনে থাকি। এই কথা বলে আমরা শুরু করেছি স্টার্ট 6:30টার সময়। কিন্তু যে এই 1.5 ঘন্টা সময়, এই 1.5 ঘন্টার সময় আমি কোথায় ছিলাম, কী ছিলাম, ছেলেটা আমার কোথায় ছিল, আমি কিছুই মনে নেই। তারপরে স্ট্রেঞ্জ ব্যাপার একটা, আমি পুরো হ্যালুসিনেট হয়ে গেছিলাম ওইটুক টাইমের মধ্যে। এবার আমি বিশ্বাস করতে পারছি না যে ও মিথ্যা কথা বলছে নাকি আমি ভুল বলছি। ইভেন সেটাকে প্রমাণ করার জন্য যেই দোকানে আমি লাস্ট কাজ করেছি ছেলেটার সাথে, সেই দোকানেও জিজ্ঞেস করেছিলাম, দোকানদারও একই কথাই বললো যে তুমি তো ওকে বললে যে হচ্ছে তুমি একটু বাথরুমে যাচ্ছ, একটু পরে আসছো। ও বাবা। তো যাই হোক, আমি ওকে বললাম পুরো ঘটনা, আমার উপর হাসি মজাক হলো অনেক কিছু। ইভেন আমি ওকে এটাও বললাম যে ঠিক আছে যাই হয়েছে, আমি আজকে রাতে যাব না বাড়িতে। ওইখানেই একজনের বাড়ি, এখানে একটা যে দোকানদার, তাকে বুঝিয়ে বলে তার বাড়িতে রাত্রেবেলা ছিলাম, আমরা দুজনেই ছিলাম। পরের দিন সকালবেলা আমরা ওখান থেকে ফিরি, কিন্তু এর কোনো উত্তর আমার কাছে নেই। কেউ যদি আমাকে ক্রস, হোয়াট অ্যাবাউট ওই যেই লোকগুলো এসেছিল তোমার সঙ্গে, হ্যাঁ তারা কি তারপরে চলে গেল? অ্যাকচুয়ালি তাদের গ্রামই, প্রথমে বললাম যে যেই এরিয়াতে আমরা কাজ করি সেটা পার করে একটা গ্রাম আছে। আচ্ছা, তারা ওই গ্রামেরই লোক। আচ্ছা, তারা ওই গ্রামেরই লোক। ওরা বাজারে যায়, ওরা ওখানে আড্ডা মারে, মানে মেন রোডে। এবার কোনো কারণে আমি পেয়ে গেছিলাম ওদেরকে, ওই জন্য এক্সট্রা করে মানে ওরা বাড়ি ফিরবে। হ্যাঁ, ওদেরকে আমি বিস্তারিত কোনো ঘটনা বলিনি, শুধু যে দোকানে কাজ করতে গেছিলাম, যে দোকানে আমি রাত্রে ছিলাম, তাকে আমি সব ঘটনা খুলে বলেছি। তার কাছে কোনো উত্তর ছিল না, ইভেন আমার কাছেও কোনো উত্তর নেই এটা কিভাবে হতে পারে। কথা বলতে আমার এখনও হাতের লোম খাড়া দিয়ে উঠছে, মানে এরকম অবস্থা, আমি স্পিচলেস একদম। এটার কোনো ব্যাখ্যা হয় না। তোমার এই ঘটনাটা শুনে তো আমরাও একটুখানি স্পিচলেস হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে অনেকগুলো না প্রশ্ন মাথায় খাবি খাচ্ছে। যাই হোক, আই এম সরি। হ্যাঁ, এটা কি আরেকটু আছে নাকি ঘটনাটা এখানে? না, এখানেই শেষ। তারপরে ছেলেটার সাথে আমার দেখা হয় না কোনোভাবে, কারণ একই কোম্পানিতে তো ছিলাম না, আলাদা কোম্পানিতে ছিলাম, কিন্তু কোনোদিনও আমার সাথে আর ওর দেখা হয়নি। আচ্ছা। তো রিসেন্টলি 1 বছর আগে ইসলামপুরে কাজ করতে গিয়ে কোনো একটা কারণে শুনি ওই ছেলেটার কথা যে ও মারা যায়। কোনো এক গ্রামে কাজ করতে গেছিলো, তারপর থেকে এসে জ্বরে মারা গেছে। কিন্তু আমি তার বিষয়ে বিস্তারিত বলতে পারবো না, জানি না। আমি শুধু এটুকু জানি যে 3 দিনের জ্বরে মারা যায় ছেলেটা। আর আমি তারপর থেকে, সেই 2017 ওই ঘটনার পর থেকে কোনোদিনও রাত্রেবেলা সাহস করে ওই দিকে যেতে পারিনি। কাজ তো করতেই হবে, কাজ আগে। হ্যাঁ, আমি এখনও ভয় পাই সেই রাতের কথা। অ্যাকচুয়ালি আমি ব্যাখ্যা দিতে পারি না। হয়তো আমি অনেককে বলেছি, আমার ফ্যামিলিকেও এই ঘটনা বলেছি, অনেকে বিশ্বাস করেছে, অনেকে বিশ্বাস করেনি। কিন্তু আমি তোমাদেরকে যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই কথাটা বলছি, লাইটের মধ্যে, তোমাদের কাছে এটা হাস্যকর হতেও পারে, এটা তোমাদের কাছে কমেডি মনে হতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার যা পরিস্থিতি ছিল, মোটামুটি আমি 1 থেকে 2 মাস সবসময় আমি ওই দৃশ্যটাই দেখতাম যে পিছনে একটা ছেলেকে বসালাম, একটা ছায়ামূর্তির উপর দিয়ে গাড়ি গেল, পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। এই জিনিসটা আমি ভুলতে পারি না, আমার চোখে সবসময় ভাসে। সেটাকে ভুলতে আমার অনেক দিন সময় লেগেছিল। তোমার এই ঘটনাগুলো না, মানে ঘটনাগুলো না, আই এম সো সরি, বাট এই ঘটনাটা মানে নাম্বার অফ ইভেন্টস অনেকগুলো আর কি, কিন্তু মানে একটা অদ্ভুত, মানে দিস দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ, এটা না, মানে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো খাবি খাচ্ছে মাথায়, কিন্তু আবার কনফিউজডও হয়ে যাচ্ছি শুনতে যে এতগুলো যে ইভেন্ট হলো, মানে ওর স্কুটি খারাপ হয়ে গেল, তুমি ওকে নিলে, সামনে একটা অবয়ব বা একটা ছায়ামূর্তি আসলো, তাকে ক্রস করে তুমি ওই চটহাট অবধি গেলে,
ওখান থেকে কিছু লোককে তুমি নিয়ে আসলে, এই টোটালটা তোমার হ্যালুসিনেশন কি করে হতে পারে? আমার কাছে দ্যাটস মাই নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে, ও যদি তোমার সঙ্গে নাই বেরিয়ে থাকে তাহলে তোমার সঙ্গে বেরোলোটাকে, কারেক্ট? আর আর তৃতীয় ঘটনা যেটা, যে হি ইজ অলসো নট ব্লাফিং, কারণ ওখানে যে যার দোকান আর কি, সেও বলেছে যে তুমি তো বলে গেলে ওকে যে আমি বাথরুমে যাচ্ছি, এসে একসঙ্গে বেরোবো। তাহলে এতক্ষণ সময় তুমি কোথায় ছিলে? তার মানে কি ও যখন বাথরুমে যাচ্ছি বলে গেছে আর কি এখানে, সেইখান থেকেই কি ও বলেনি? কারণ ও তো ওটা বলেনি না, আমি ও তো তার সাথে বেরিয়েছে। জানি না, মানে অনেক, ওই জন্য বললাম না, অনেকগুলো প্রশ্ন কিন্তু সাইমালটেনিয়াসলি প্রচণ্ড কনফিউজড। অ্যাকচুয়ালি দাদা, আমি বলি ব্যাপারটা, তোমার সব 3টে প্রশ্নের উত্তর একটাই, আই ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার। অ্যাকচুয়ালি প্রথমেই বলেছি, আমার মাথায় কিছু নেই, আমি পুরো শূন্য এই ঘটনাটা নিয়ে। মানে ও যখন ডাক্তারের চেম্বার থেকে বেরিয়েছে তখন থেকে কিছু একটা হয়েছে, যার জন্য মানে আমার তো ওই তোমার মতোই প্রচুর প্রশ্ন। তাহলে ও আদৌ ছিল? যদি নাও থাকে তাহলে ও কোথায় ছিল? এক্স্যাক্টলি। জীবনে ফার্স্ট টাইম একটা ঘটনা ঘটেছে। এই ঘটনার পর আমি তোমাকে প্রথমেই বললাম যে আমার কাছে কোনো উত্তর নেই, এটার আমি ব্যাখ্যা করার মতো কোনো উত্তর নেই। বুঝতে পারছি। আজকের দিনে দাঁড়িয়ে এই কথা কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি সেই জায়গায় যেই জায়গাটাতে ছিলাম, আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেই দিন থেকে। মোটামুটি আমাকে রিকভার হতে মোটামুটি 2-3 মাস সময় লেগেছিল। সেই জিনিসটাই সবসময় মাথায় আসতো। আর তারপরে আবার আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে তার কিছু মাস বা কিছু বছর পরে সেই তোমার কলিগ সেও মারা যায়। সে মারা যায় অজানা জ্বরে কোনো একটা গ্রামে কাজ করতে যায়। টোটালটাই যদি একটা সাম আপ করা যায় তাহলে জিনিসটা টোটালটাই ভীষণভাবে একটা, বা এরকমও হতে পারে ও অন্য কোনো কারণে মারা যেতে পারে। সে অফকোর্স হতে পারে কোনো কাকতালীয় কারণে গ্রামে গেছে, ভাবে চিন্তা করলে পরে সেটাই দাঁড়ায়। আর তোমার কোনো ইনসিডেন্ট হয়েছিল? ইনসিডেন্ট না, এটা রাস্তায় আসার সময়, এটা আমি হয়তো অনেকবার লক্ষ্য করেছি, অনেকবার লক্ষ্য করিনি, অনেকবার ইগনোরও করেছি ব্যাপারটাকে। কিন্তু লাস্ট টাইম আমি এটাকে বলতে চাই যে আজ থেকে ঠিক 1 বছর আগের ঘটনা বলছি। বৃষ্টির দিন, এবার প্রথমেই বলি আমি এমআরএ কাজ করছি, তো প্রথমেই বলেছি আমি, তো আমাকে তো অনেক দূর যেতে হয়। এইবার গেছিলাম আমি বানারহাট সাইডে। আচ্ছা, ঠিক আছে, বানারহাট সাইড থেকে আস্তে আস্তে মোটামুটি এই 8টা সাড়ে 8টা বেজে যায়। এবার হয়তো উত্তরবঙ্গের তোমরা ওয়াসাবাড়ি জায়গাটার নাম চেনো, ওয়াসাবাড়ি টি স্টেট, যেদিক দিয়ে মালবাজার যায় সেবকের ব্রিজ পার করে। তো ঘটনাটা মেনলি হয়েছে সেবকে। আমি তোমাকে বলি ছোট্ট একটা ঘটনা। রাত্রিবেলা ওই 8টা সাড়ে 8টা 9টা বাজে আসছি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তখন আমি ওয়াসাবাড়ি টি স্টেটের সামনে, তখন আমি গ্ল্যামার চালাই না, তখন আমার একটু আপগ্রেডেড ভার্সন একটা বাইক কিনেছি আমি। ঠিক আছে, এতদিন পর। তো মংপং পুলিশ স্টেশন বলে একটা জায়গা আছে সেবক পার করে, ওটা পার করার পরে সেবকের রাস্তাটা শুরু হয়। সেবকের যে টার্নিংগুলো, মানে সেবকে করোনেশন ব্রিজ ওঠার আগে থেকে, যেমন তোমরা লক্ষ্য করে থাকবে, যদি রাত্রি 8টা 9টার পরে আসো কোনোদিনও সেবকের রাস্তা দিয়ে, দেখবে মংপো পুলিশ স্টেশন থেকে সেবকে করোনেশন ব্রিজ যাওয়ার অবধি একটা সুসাইড পয়েন্ট বলে একটা জায়গা আছে, একটা ছাতার মতো বানানো আছে, যেটা ভিউ পয়েন্ট হিসাবে। কিন্তু ওখান থেকে ওইখানে আরেকটা টার্নিং পার করলে একটা গণেশের মূর্তি খোদাই করা আছে পাথরের মধ্যে, টার্নিং এর মধ্যে পাশে একটা ঝর্ণা আছে। ঠিক আছে, ওইটা পার করে দেখবে একটা প্রতিদিন রাত্রি 8:30 9টার সময় একটা মারুতি ওমনি ভ্যান দাঁড়িয়ে থাকে, যার গাড়ির মধ্যে 2 সাইডে পাতা লাগানো থাকে, মানে আন্ডার রিপেয়ারে আছে, ব্রেকডাউন হয়ে গেছে গাড়িটা। মানে স্ট্রেঞ্জ ব্যাপার একটা, যে যতবার আমি গেছি রাত্রেবেলা ওই সাইড দিয়ে 8টা সাড়ে 8টার পরে, ততবারই আমি ওই গাড়িটাকে দেখতে পাই। দিনের বেলা দেখতে পাই না যখন যাই কাজে। আমি জানি না তোমরা লক্ষ্য করেছো, আমি লিখেছি, আমি যতবার এখনও ইভেন্ট যদি যাই দেখতে পাই। তো হয়তো আশেপাশে কোনো, ওখানে দেখবে অনেক চায়ের দোকানও আছে, একটু আগিয়ে দেখবে হাতের ডান দিকে কিছু চায়ের দোকান আছে, 3-4টা চায়ের দোকান ব্যানার, হয়তো তাদেরও গাড়ি হতে পারে।
আমি সেটাকে অত মাথায় নিইনি। কিন্তু সেদিন রাত্রেবেলা যখন আমি আসছিলাম, তো মংপং পুলিশ স্টেশন যেই জায়গাটা আছে সেটা পার করার পর যে টার্নিংগুলো শুরু হয়, সেবকের রাস্তা, পাহাড়ের রাস্তাটা, তো কিছু দূর যাওয়ার পরে মূর্তি, ওটা মানুষই বলতে পারো, একটা মানুষ দাঁড়িয়ে আছে টার্নিংয়ের মধ্যে। এবার স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ দাঁড়িয়ে থাকতেই পারে টার্নিং, এটা কোনো অস্বাভাবিক কিছু না। ওখানকার গ্রামের লোকও থাকতে পারে। আমি প্রথমে বললাম চায়ের দোকান আছে, এবার চায়ের দোকানের কোনো লোক থাকতে পারে, ঠিক আছে। এবার তুমি ইমাজিন করো, তুমি বাইক চালাচ্ছ টার্নিংয়ের মধ্যে, মোটামুটি গাড়ি 30-40-এ, টার্নিংয়ে 30-40-এ গাড়ির, যেভাবে আমি বাইকের আপার ডিপার করি সেভাবে আপার ডিপার করি। এবার টার্নিং, তুমি গাড়িটা নিয়ে যাচ্ছ, তোমার বাঁ সাইডে কেউ একটা মূর্তি দাঁড়িয়ে আছে, আমি লক্ষ্য না করারই কথা। টার্নিংটা পার হওয়ার পরে সেম মূর্তিটা ডান দিকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমি তো স্ট্রেঞ্জ, এটা তো হতে পারে না, এটা কীভাবে সম্ভব, একই রকম দেখতে, একই রকম। থার্ড টার্নিংয়ে যে সুসাইড পয়েন্টটা বললাম, সেই টার্নিংয়ে অবিশ্বাস্যভাবে সেই মূর্তিটা আবার দাঁড়িয়ে আছে। তুমি ভাবো বৃষ্টির দিনে এটাও কি আমার হ্যালুসিনেশন? এটা আমার হ্যালুসিনেশন না, এটা সিরিয়াসলি ব্যাপারটা ছিল। চতুর্থ নম্বরে সবচেয়ে বেশি ভয় পাই যখন আমি লাস্ট টাইম মুখটা দেখেছি, লাস্ট টার্নিংয়ে পুরো আপারটা মেরেছি, টার্নিংয়ের মধ্যে সেই মূর্তিটার মুখের মধ্যে পুরো লাইটটা পড়েছে, সাদা লাইটটা আমি দেখতে পেয়েছি। জাস্ট গাড়িটাকে টেনেছি ওখান থেকে, মানে টেনে বেরিয়ে গেছে ওখান থেকে, গাড়ি দাঁড় করিনি। তুমি মুখটা দেখতে পেয়েছি? হ্যাঁ, মুখটা দেখতে পেয়েছি। সেটা কি মানুষ? নর্মাল মানুষের মুখ, কিন্তু আশ্চর্য ব্যাপার, প্রতিটা টার্নিংয়ে একই শাড়ি পরা, একই মানুষ একইভাবে দাঁড়িয়ে আছে। সম্ভব কিভাবে হতে পারে? এটা হচ্ছে সেবকের ঘটনা। এই ঘটনাটা আমার সাথে হয়েছিল। এইবার এই যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনার সাথে এই গাইডার কোনো সম্পর্ক আছে কিনা এটা কিন্তু আমি জানি না। আমি জানি না আমার মতো এই ইনসিডেন্টটা হওয়ার পরে তারপরে রাতে তো কোনোদিনও যাইনি, 4 চাকা নিয়ে একবার গেছিলাম, তখন কিন্তু আমার চোখে পড়েনি। তবুও সেটা অনেক সন্ধ্যার সময় ছিল, রাত্রের সময় ছিল না। কিন্তু বাইক নিয়ে কোনোদিনও আমার সাহস হয়নি ওই দিকে রাত্রেবেলা দিয়ে আসার। স্বাভাবিক, বেশিরভাগ সময় একা আসতে হয়, তো আমার তো একটু জীবনের ভয় আছে। না, অ্যাবসলিউটলি। আমরা দুটো ঘটনা শুনলাম, পরেরটা একটা ভীষণ ছোট ঘটনা, তবে এফেক্টিভ, এটাই বলতে পারি। আর তবে পার্সোনালি আমার যেটা মনে হলো, আমি কিন্তু স্টিল কনফিউজড তোমার ওই প্রথম ঘটনাটা নিয়ে, কারণ সিরিয়াসলি ভীষণ অদ্ভুত, তাই না? আর সেবকের ঘটনা আমরা মোটামুটি সেবকের আমরা না এতগুলো শুনতে এত ঘটনা এই সেবকের এই এন্টায়ার রুটের উপরে, তো মোটামুটি উই আর অ্যাওয়্যার যে এরকম ধরনের কিছু প্যারানর্মাল ইনসিডেন্টস বা অ্যাক্টিভিটিস ওখানে হয়। হয়তো যারা উপলব্ধি করেছে, যারা ফিল করেছে বা হয়তো দেখেছে, সাইটিং হয়েছে, তাদের ব্যাপারটা অন্য, যাদের হয়নি তাদের ব্যাপারটা একদমই আলাদা, তারা বিশ্বাসও করবে না, কিছুই না। তবে হ্যাঁ, অনেক শুনেছি এটা। তবে তোমার প্রথম যে ঘটনা, যে হাপ্তিয়াগঞ্জের যে ঘটনাটা, ওটা কিন্তু সত্যি একটু, আমি স্পিচলেস। আমি প্রথমেই বলে দিলাম যে আমার কাছে কোনো উত্তর নেই দাদা, এটা সত্যি নাকি মিথ্যা তোমাদের উপরে, তোমরা বিশ্বাস করবে কি করবে না। শুধু আমাদের উপরে না, আমাদের যারা দর্শকরা আছেন তারাও যথেষ্টভাবে এটা বিচার করতে পারবেন, বা একটা এক্সপ্লেনেশনও দিতে পারবেন, বা হয়তো একটা কোনো যুক্তিসম্মত কোনো কমেন্টও করতে পারেন ওই আমাদের কমেন্ট সেকশনটা নিয়ে। যাই হোক, কেমন লাগলো আজকের এই ঘটনাগুলো, আর ওভারঅল এপিসোডটা কেমন লাগলো প্লিজ আমাদেরকে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ যে ফাইনালি উই ওয়ার সাকসেসফুল ইন মেকিং শিওর যে তুমি এখানে এসে। অনেক অনেক ধন্যবাদ দাদা। ইউ ওয়েলকাম, ইউ মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ আপনাদেরকেও, এবং জুড়ে থাকুন আমাদের সঙ্গে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল, এই প্ল্যাটফর্ম, যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।